চমকের পর চমক, এ যেন কেঁচো খুঁড়তে সাপ বের হওয়ার অবস্থা। পর্দার আড়ালে কি তবে বেজে উঠেছে চূড়ান্ত বিদায়ের সুর? 5ই আগস্টের সেই তথাকথিত ত্রাতা কি আজ নিজের জালেই নিজে আটকা পড়তে যাচ্ছেন? সেনা সদরের করিডোর থেকে গণভবনের গোপন বার্তার সবখানেই এখন একটাই ফিসফাস। তবে কি গ্রেফতার হতে যাচ্ছেন জেনারেল ওয়াকারুজ্জামান? 15 বছরের পৈশাচিকতার দোসর এবং খুনি হাসিনাকে নিরাপদ পালানোর পথ করে দেয়া এই জেনারেলের দিন কি তবে ফুরিয়ে এলো? আজ আমরা সেই চাঞ্চল্যকর নথিপত্র ফাঁস করব, যা প্রমাণ করে জেনারেলের ইউনিফর্মে লেগে থাকা রক্তের দাগ আর মোছা সম্ভব নয়। পালানোর সব পথ কি তবে বন্ধ? চোখ রাখুন স্ক্রিনে। বাংলাদেশের ইতিহাসে 5ই আগস্ট একটি অবিস্মরণীয় দিন হলেও সেনা সদরের ভেতরে সেদিন যা ঘটেছিল তা ছিল এক চরম বিশ্বাসঘাতকতা। ছাত্র জনতার বিপ্লব যখন চূড়ান্ত পরিণতির দিকে, ঠিক তখন এক সুগভীর ষড়যন্ত্রের নীল নকশা তৈরি করছিলেন জেনারেল ওয়াকার। জনগণের সেনাপ্রধান হওয়ার বদলে তিনি বেছে নিয়েছিলেন শেখ পরিবারের আস্থাভাজন জামাতার পরিচয়। কিন্তু সময় বদলেছে। যে পাপের পাহাড় তিনি গড়েছেন, সেই পাহাড়ের নিচেই কি এবার চাপা পড়তে যাচ্ছেন তিনি? ওয়াকারের বিরুদ্ধে সবচেয়ে বড় এবং অকাট্য অভিযোগ, তিনি একজন খুনিকে বিচারের হাত থেকে ছিনিয়ে নিয়ে বিদেশে পাচার করেছেন। যখন ঢাকার রাজপথ 2000 লাশে ছেয়ে গিয়েছিল, তখন এই ওয়াকারই হাসিনাকে আশ্বস্ত করেছিলেন, আপা আমি আছি। একজন সেনাপ্রধান হিসেবে তার দায়িত্ব ছিল খুনিকে আটক করে জনগণের আদালতের মুখোমুখি করা। কিন্তু তিনি যা করলেন তা ইতিহাসে রাষ্ট্রদ্রোহিতা হিসেবে লিপিবদ্ধ থাকবে। ইমিগ্রেশন ছাড়াই রাডার ফাঁকি দিয়ে হাসিনাকে ভারতে পৌঁছে দেওয়া ছিল এক সুপরিকল্পিত অপারেশন। গোয়েন্দা সূত্রগুলো বলছে, এই একটি অপরাধী ওয়াকারকে সেনাপ্রধানের চেয়ার থেকে টেনে নামিয়ে সোজা জেলখানায় পাঠানোর জন্য যথেষ্ট। আইন বিশেষজ্ঞরা বলছেন, অপরাধীকে পালাতে সাহায্য করার নিজেই একটি গুরুতর ফৌজদারি অপরাধ। তাহলে ওয়াকার কি আইনের ঊর্ধ্বে? হাসিনা পালানোর পর সাধারণ মানুষের ক্ষোভ থেকে বাঁচাতে আওয়ামী লীগের শত শত চিহ্নিত খুনি আর লুটেরাকে রাতের অন্ধকারে ক্যান্টনমেন্টে আশ্রয় দিয়েছিলেন ওয়াকার। সেখানে তাদের কেবল থাকার জায়গায় দেওয়া হয়নি, বরং ভারতের গোয়েন্দা সংস্থা রয়ের সাথে সমন্বয় করে তাদের সীমান্ত পার করার বন্দোবস্তও করা হয়েছে। স্পিকার শিরিন শারমিন থেকে শুরু করে খুনি পলক কারা ছিল না সেই তালিকায়। 5ই আগস্ট সংসদ ভবনের বাংকারে আটকে পড়া অপরাধীদের উদ্ধার করতে ওয়াকার যে বিশেষ টিম পাঠিয়েছিলেন, তা ছিল মূলত বিপ্লবের চেতনার গালে এক চপেটাঘাত। এখনো গুঞ্জন আছে, অনেক বড় মাপের অপরাধী ওয়াকারের ব্যক্তিগত হেফাজতে আত্মগোপন করে আছেন। এই লুকোচুরির খেলা কি তবে তার নিজের বিপদের কারণ হয়ে দাঁড়াচ্ছে? তদন্তের জালে যদি এই তথ্য প্রমাণিত হয়, তবে ওয়াকারের পরবর্তী ঠিকানা কোথায় হতে পারে তা সহজেই অনুমেয়। 2009 সালের পিলখানা হত্যাকাণ্ড ছিল বাংলাদেশের সেনাবাহিনীর মেরুদণ্ড ভেঙে দেওয়ার এক পৈশাচিক উৎসব। আর এই উৎসবের অন্যতম নেপথ্য কারিগর হিসেবে আঙুল উঠছে তৎকালীন 17ই ইস্ট বেঙ্গলের টোয়াইসি ওয়াকারের দিকে। কেন সেদিন তিনি হাতের কাছে ফোর্স থাকা সত্ত্বেও অফিসারদের বাঁচাতে এগিয়ে যাননি? কেন তিনি জেনারেল তারেক সিদ্দিকের একটি ফোন কলেই নিথর হয়ে গেলেন? অন্তর্বর্তী সরকার যখন পিলখানা হত্যাকাণ্ডের পুনরায় তদন্তের জন্য স্বাধীন কমিশন গঠন করেছে, তখন থেকেই সেনা সদরের ভেতর অস্থিরতা তুঙ্গে। জানা যাচ্ছে, এই তদন্তের আজ সরাসরি ওয়াকারের গায়ে এসে লাগছে। পিলখানার রক্তমাখা ফাইলগুলো যদি এবার সত্যি কথা বলতে শুরু করে, তবে জেনারেল ওয়াকারের কোর্ট মার্শালকে এড়ানো সম্ভব। ওয়াকারের প্রতিটি পদক্ষেপই কি ছিল পরিকল্পিত দেশবিরোধী ষড়যন্ত্র? ক্ষমতার মসনদ কি এবার সত্যিই টলে উঠেছে? এই ইনভেস্টিগেশনের পরবর্তী অংশে আমরা ফাঁস করব এমন কিছু তথ্য যা শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আমরা জানব কিভাবে আয়নাঘরের আলামত নষ্ট করেছেন এই জেনারেল। রোমহর্ষক সেই তথ্যগুলো মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল নিউজ বিটি লাইভ। ষড়যন্ত্রের শেকড় কত গভীরে? জেনারেল ওয়াকার কি কেবল অপরাধীদের সহায়তাই করেছেন, নাকি তিনি নিজেও ছিলেন সেই রক্তক্ষয়ী সিস্টেমের অবিচ্ছেদ্য অংশ? তদন্ত যত এগোচ্ছে, ততই স্পষ্ট হচ্ছে যে সেনা সদরের এই শীর্ষ পদটি ব্যবহার করে তিনি মূলত এক অন্ধকার সাম্রাজ্যকে সুরক্ষা দিচ্ছিলেন। কিন্তু সেই সুরক্ষা বলয় কি এবার ভেঙে পড়েছে? লেফটেন্যান্ট জেনারেল মামুন খালেদ কিংবা ডিজিএফআই এর সেই জল্লাদ অফিসারদের নাম শুনলে আজও ভুক্তভোগীদের আত্মা কেঁপে ওঠে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যখন এই দানবদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করলো, তখন আইন প্রয়োগকারী সংস্থাকে কে বাধা দিয়েছিল? বিশ্বস্ত সূত্রে খবর, গ্রেফতারি পরোয়ানা মাথায় নিয়ে থাকা এসব কর্মকর্তাদের ক্যান্টনমেন্টের ভেতরেই ভিআইপি আতিথেয়তায় লুকিয়ে রেখেছিলেন ওয়াকার। যারা বছরের পর বছর সাধারণ মানুষকে আয়নাঘরে পচে আছে, তাদের বিচার না করে উল্টো পালানোর টিকিট হাতে ধরিয়ে দেয়া কি সেনাপ্রধানের পদের অবমাননা নয়? এই অপরাধে তার বিরুদ্ধে যদি আজ চার্জশিট গঠন করা হয়, তবে কি তার কোনো আত্মপক্ষ সমর্থনের সুযোগ থাকবে?
বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় কলঙ্ক। আয়নাঘর পরিদর্শন করতে কেন ভয় পেয়েছিলেন ওয়াকার? ডক্টর ইউনূস যখন এই টর্চার সেলগুলো দেখতে চাইলেন, তখন বারবার সময়ক্ষেপণ করা হয়েছিল একটি সুনির্দিষ্ট উদ্দেশ্যে প্রমাণ লোপাট। প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে জেনারেল ওয়াকারের প্রত্যক্ষ তদারকিতেই আয়নাঘরের দেয়ালের লেখাগুলো মুছে ফেলা হয়েছে, বন্দিশালাগুলোর কাঠামো ভেঙে ফেলা হয়েছে এবং গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়িয়ে ছাই করা হয়েছে। একজন তদন্তকারী কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন, আয়নাঘরের আলামত নষ্ট করা একটি অত্যন্ত গুরুতর অপরাধ, যার জন্য সরাসরি সেনাপ্রধানকে বিচারের মুখোমুখি করা সম্ভব। ওয়াকার কি ভেবেছিলেন আলামত মুছে দিলেই ইতিহাসের দায় থেকে মুক্তি পাবেন, নাকি এই আলামত ধ্বংসই তার গলায় ফাঁসির দড়ি হয়ে ফিরে আসবে? অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর থেকেই ওয়াকারের আচরণ ছিল অস্বাভাবিক। ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো বিশ্ববরেণ্য ব্যক্তিত্বকে মেনে নিতে না পারা এবং তার বিরুদ্ধে নানা ষড়যন্ত্রে লিপ্ত হওয়া কি নিছক ব্যক্তিগত অপছন্দ, নাকি দিল্লির প্রেসক্রিপশন পালন? সেনা সদরের গোপন বৈঠকগুলোতে ওয়াকার প্রায় বলতেন, কনভিক্টেড ব্যক্তি কিভাবে দেশ চালাবেন। আসলে ডক্টর ইউনূসের ক্ষমতায় থাকা মানেই ছিল ওয়াকারের কুকর্মের বিচার হওয়ার পথ প্রশস্ত হওয়া, আর এই ভয় থেকেই তিনি সরকারকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন। কিন্তু ছাত্র জনতার তীক্ষ্ণ নজর কি তিনি এড়াতে পারবেন? জানা যাচ্ছে, সরকারের একটি অংশ ইতিমধ্যে ওয়াকারের এই বিতর্কিত ভূমিকা নিয়ে কঠোর অবস্থানে যাওয়ার পরিকল্পনা করছে। জাতিসংঘ যখন জুলাই বিপ্লবের ওপর ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট প্রকাশ করে একে গণহত্যা হিসেবে চিহ্নিত করল, তখন ওয়াকারের বুক কেঁপে উঠেছিল, কারণ এই গণহত্যার অন্যতম দায়ভার তার ওপরও বর্তায়। সরকারকে পাশ কাটিয়ে সেনাবাহিনীর পক্ষ থেকে জাতিসংঘের রিপোর্টের বিরুদ্ধে পাল্টা বিবৃতি দেওয়া ছিল মূলত নিজেকে বাঁচানোর এক মরিয়া চেষ্টা। কিন্তু আন্তর্জাতিক সম্প্রদায় কি এত সহজেই ছাড় দেবে? ওয়াকারের এই একতরফা সিদ্ধান্ত তাকে আজ আন্তর্জাতিকভাবেও প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে। ষড়যন্ত্রের চূড়ান্ত অধ্যায় কি তবে আমাদের চোখের সামনে রচিত হচ্ছে? জেনারেল ওয়াকার কি শেষ পর্যন্ত দিল্লির শিখিয়ে দেওয়া ছকেই পা ফেলতে যাচ্ছেন, নাকি বাংলার ছাত্র জনতা তাকে টেনে নামাবে তার এই অলীক সিংহাসন থেকে? তদন্তের শেষ ধাপে আমাদের হাতে এসেছে এমন কিছু তথ্য যা শুনলে আপনি শিউরে উঠবেন। সূত্রের খবর, স্বৈরাচারী হাসিনাকে পুনর্বাসিত করতে না পেরে দিল্লি এখন ওয়াকারের মাধ্যমে একটি দ্বিতীয় মাস্টার প্ল্যান বাস্তবায়ন করছে। আওয়ামী লীগের তথাকথিত স্বচ্ছ নেতাদের নিয়ে একটি নতুন প্ল্যাটফর্ম তৈরির চক্রান্ত চলছে, যার পেছনের আসল কারিগর স্বয়ং সেনাপ্রধান। এমনকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহকে যখন আসন সমঝোতার প্রস্তাব দেওয়া হয়, তখন তার পেছনে ছিল ওয়াকারেরই অদৃশ্য হাত। একজন সেনাপ্রধান যখন রাজনৈতিক দল গঠনের দালালিতে লিপ্ত হন, তখন তার ইউনিফর্মের মর্যাদা আর অবশিষ্ট থাকে না। এই রাজনৈতিক হস্তক্ষেপ কি তাকে কোর্ট মার্শালের দিকে ঠেলে দিচ্ছে না? 4 আগস্ট রাত 10:30 গণভবনের সেই চূড়ান্ত বৈঠকে খুনি হাসিনার পাশেই বসেছিলেন জেনারেল ওয়াকার। সেখানে সিদ্ধান্ত হয়েছিল যে কোনো মূল্যে লং মার্চ টু ঢাকা প্রতিহত করার। 5 আগস্ট ভোরে ওয়াকার তার কমান্ডো সেন্টার থেকে নির্দেশ দিয়েছিলেন রাজপথ রক্তাক্ত করার। কিন্তু বিধিপাম, যখন তিনি খবর পেলেন জুনিয়র অফিসার এবং সাধারণ সৈন্যরা আর স্বজাতির বুকে গুলি চালাতে রাজি নয়, কেবল তখনই নিজের চামড়া বাঁচাতে তিনি ভোল পাল্টেছিলেন। এটি কি দেশপ্রেম, নাকি জীবন বাঁচানোর চরম সুবিধাবাদ? 20 জুলাই থেকে ড্রোনের মাধ্যমে পুলিশকে তথ্য দিয়ে ছাত্র মারার যে ইন্টেলিজেন্স ওয়াকার সরবরাহ করেছেন, তার প্রতিটি রক্তবিন্দুর হিসাব কি দিতে হবে না? জেনারেল ওয়াকারের বিরুদ্ধে অভিযোগের পাহাড় আজ হিমালয়কেও ছড়িয়ে গেছে। অনুসন্ধান বলছে, ওয়াকারুজ্জামান হয়তো ঘুণাক্ষরেও বুঝতে পারেননি যে তার চারপাশে কত নিখুঁতভাবে তৈরি করা হয়েছে অদৃশ্য এক ব্যারিকেড। গোয়েন্দা সূত্র বলছে, আগামী 72 ঘন্টা হতে যাচ্ছে ঢাকা সেনানিবাসের ইতিহাসের সবচেয়ে রহস্যময় সময়গুলোর একটি। এই সময়ের ভেতরেই ঘটতে পারে এমন কিছু যা হয়তো বহু বছর ধরে আলোড়িত করবে এদেশের মানুষকে। রাজনীতির জটিল সমীকরণে আজ তিনি নিজে ঘরেই কার্যত বন্দী। ক্ষমতার এই দাবার বোর্ডে সেনাপ্রধানের ভাগ্য আজ এক অন্ধকার গহ্বরে নিমজ্জিত। কেন হঠাৎ করে সেনাপ্রধানকে সরিয়ে দেওয়ার এই রহস্যময় প্রক্রিয়া? কেন ক্যান্টনমেন্টের ভেতরে তৈরি হয়েছে অদ্ভুত এক নীরব উত্তেজনা? কারণ এই গল্প কেবল একজন ব্যক্তির নয়, এটি ক্ষমতার এমন এক জটিল সমীকরণ যার প্রতিটি ধাপ নির্ধারণ করতে পারে দেশের ভবিষ্যৎ। তারেক রহমান লন্ডনে বসে যে নীল নকশা এঁকেছিলেন, আজ তা পূর্ণতা পাচ্ছে ঢাকার রাজপথে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো, হাসিনাকে সরিয়ে দিল্লি এখন ওয়াকারের মাধ্যমে রিফাইন আওয়ামী লীগ তৈরির পরিকল্পনা করছে। তথাকথিত কম দুর্নীতিবাজ নেতাদের একত্রিত করে তাদের পুনর্বাসিত করার দায়িত্ব নিয়েছেন সেনাপ্রধান। গোয়েন্দা পাড়ায় গুঞ্জন, ওয়াকারের বিরুদ্ধে গোপন তদন্ত ইতিমধ্যে চূড়ান্ত পর্যায়ে। যে কোনো সময় তাকে আটক করে ইন্টারোগেশন সেলে নেওয়ার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে। বাংলার আকাশে কি তবে খুব শীঘ্রই আরও একটি পতনের সাইরেন বাজবে?